সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মডেল একাডেমি অনলাইন ক্লাসে আমি কনাদ্রি নন্দিনী, সহকারী শিক্ষক, অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছি বাংলা দ্বিতীয় পত্র, বাংলা ব্যাকরণ ও নির্মিতি পাঠ্যপুস্তক থেকে। আজকে আমরা আমাদের পাঠ্যপুস্তকের পঞ্চম পরিচ্ছেদ নিয়ে অর্থাৎ 5.2 শব্দ গঠন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। শব্দ গঠনের এই অধ্যায়টির আজকে পৃষ্ঠা নাম্বার 52 থেকে 54 এতটুকুই আজকে আমাদের পাঠ্য থাকবে। আজকে 52 থেকে 54 পৃষ্ঠায় আমরা যে জিনিসগুলো শিখবো সেগুলো আমরা একটু দেখে নিই। আজকে আমরা যে জিনিসগুলো জানবো সেগুলো হচ্ছে শব্দ কাকে বলে, শব্দ গঠন কি, গঠনগত দিক থেকে শব্দের প্রকার ভেদ কত প্রকার, শব্দ গঠনের প্রাথমিক ধারণাগুলো কি এবং সাধিত শব্দ গঠনের বিভিন্ন রূপগুলো সম্পর্কে আমরা শিখব। তাহলে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। শব্দ গঠন অধ্যায়টি জানার আগে আমাদেরকে আগে বুঝতে হবে শব্দ কি। শব্দ হচ্ছে এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মেলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। শব্দ হওয়ার জন্য অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি হতে হবে। আমরা অনেকবারই এগুলো পড়েছি। সেটা হচ্ছে আমরা যখন কথা বলছি সেটা আমাদের আওয়াজ বা ধ্বনি হচ্ছে, যখন এই ধ্বনিটাকে আমরা লিখিত ভাবে দিচ্ছি তখন সেটা বর্ণ হয়ে যাচ্ছে এবং একটি বর্ণের সাথে একটি বর্ণ মিলে যখন এটি অর্থ প্রকাশ করবে তখন সেটি শব্দ হয়ে যাবে। সুতরাং শব্দ হচ্ছে ধ্বনি বা বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করার মতো একটি জিনিস, তাই না? তাহলে শব্দের সাথে শব্দ যোগ করে আমরা তৈরি করছি কি বাক্য। তাহলে বাক্যের মৌলিক উপাদান কি? সেটি হচ্ছে শব্দ। আমরা পড়ছি শব্দ গঠন। তাহলে গঠনমূলক ভাবে শব্দ কত প্রকার সেটা আমরা আগে দেখে নিই। গঠনমূলক ভাবে শব্দ দুই প্রকার, একটি হচ্ছে মৌলিক শব্দ, অন্যটি রয়েছে সাধিত শব্দ। মৌলিক শব্দ কি? যেসব শব্দ ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন উদাহরণে রয়েছে গোলাপ, ফুল, তারপর নাক, লাল, তিন, এগুলো। এই শব্দগুলোকে যদি আমি আলাদা করি, ধরো আমি যদি ফুল বা নাক এদেরকে আলাদা করি তাহলে কি হচ্ছে? ফু আলাদা হচ্ছে, ল আলাদা হচ্ছে। এই ফু এর আলাদা করে কোনো অর্থ হচ্ছে না, লয়েরও হচ্ছে না। সুতরাং এগুলোকে আমরা আলাদা করতে পারছি না, কারণ আলাদা করলে কোনো অর্থ এটার তৈরি হচ্ছে না। সুতরাং মৌলিক শব্দ হচ্ছে সেই সব শব্দ যেগুলোকে আলাদা করা যায় না। দ্বিতীয় রয়েছে সাধিত শব্দ। সেটা কি? যে সকল শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়। মানে কি? আমরা এমন কিছু শব্দ পাচ্ছি যেগুলোকে আমরা যদি ভেঙে ফেলি বা বিশ্লেষণ করি বা বিভক্ত করি তাহলে আমরা আলাদা আলাদা অর্থবোধক শব্দ পাবো। সেগুলোই হচ্ছে আমার এই সাধিত শব্দ। আমাদের অ্যাকচুয়ালি শব্দ গঠন অধ্যায়ের এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। এই যে সাধিত শব্দ, এগুলো বিভিন্ন ভাবে তৈরি হয়, বিভিন্ন কিছু যোগ করে আমরা সাধিত শব্দ তৈরি করি। এই যে শব্দ গঠন করি এটিই হচ্ছে আমাদের এই সাধিত শব্দগুলো আমরা কিভাবে গঠন করি সেটাই আলোচ্য বিষয় আমাদের। সুতরাং আমরা দেখছি সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে। যেমন ডুব যোগ উড়ি, ডুবুরি। ঠিক আছে? এগুলো আমরা বিস্তারিতভাবে একটু পরে দেখছি। আমরা শব্দ কি, শব্দ প্রকারভেদ কত রকমের, গঠনগত দিক থেকে সেটা জানলাম। তাহলে শব্দ গঠনটা কি সেটা আমরা এখন দেখব। শব্দ গঠন হচ্ছে যেসব নিয়ম বা রীতি অনুযায়ী সাধিত শব্দ গঠিত হয় সেই সব নিয়ম বা রীতিকেই শব্দ গঠন রীতি বলা হয়। আচ্ছা, এটা কি বলেছি আমরা? যেমন প্রতিটা জিনিসেরই একটা নিয়ম আছে, একটা ডিসিপ্লিন আছে যেটা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে? ঠিক তেমনি আমরা যে সাধিত শব্দগুলো গঠন করি সেগুলোর একটি নিয়ম আছে। তো এই যে নিয়মগুলো সেটা কি হয়? যে একাধিক মৌলিক শব্দ যখন যুক্ত করব
বা মৌলিক শব্দের সঙ্গে যখন আমি প্রত্যয়, উপসর্গ ইত্যাদি যোগ করব এবং নতুন নতুন শব্দ তৈরি করব, এই যে আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করার জন্য শব্দ তৈরি করছি এবং যে প্রক্রিয়াতে তৈরি করছি সেটাই হচ্ছে আমার শব্দ গঠন। ঠিক আছে? এখন শব্দ গঠনের প্রাথমিক যে উপায়গুলো রয়েছে, মানে মৌলিক শব্দের আমরা যে তৈরি করছি সেগুলোর যে একটি প্রাথমিক যে আমাদের প্রক্রিয়া রয়েছে, নিয়ম রয়েছে, সেগুলো কি? মাত্র 3টি। দেখো, প্রথমে বর্ণের সাথে বর্ণ যোগ করলে আমরা শব্দ তৈরি করি, তাই না? শব্দ মানেই হচ্ছে বর্ণের সাথে বর্ণ যোগ করতে হবে। যেমন ক যোগ ল বললে আমরা কি হচ্ছে কল, আবার ক সাথে ল যোগ করে ম যোগ করলে হয়ে যাচ্ছে কলম। দ্বিতীয়তে রয়েছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার যোগ করব। কার মানে কি? কার বলা হয় কাকে? স্বরচিহ্নের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়ে থাকে। আমরা এখানে দিয়েছি মা যোগ আকার সমান সমান মা। এই যে আকার আমি এখানে যোগ করেছি, আমি কিন্তু এখানে সরায়া এই বর্ণটা না লিখে আমি তার যে সংক্ষিপ্ত চিহ্নটা, রূপটা রয়েছে, যেটাকে আমরা কার বলি, স্বরচিহ্ন সংক্ষিপ্ত রূপকে, সেটা ব্যবহার করেছি। তাহলে ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার যোগ করলেও কি হচ্ছে? নতুন একটি শব্দ তৈরি হচ্ছে। তৃতীয়ত, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের যখন সংযোগ ঘটবো তখন তাকে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারবো। ব্যঞ্জন বর্ণেরও কিছু সংক্ষিপ্ত রূপ রয়েছে যার নাম হচ্ছে কি ফলা। তো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যখন আমি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপগুলোকে যোগ করে দিব, যেমন আমাদের রফলা আছে, মফলা আছে, বফলা রয়েছে, সেই রকম শব্দগুলো যোগ করেও কিন্তু আমি নতুন নতুন শব্দ তৈরি করতে পারছি বর্ণ যোগ করে। যেমন ক্রম, কর্ম, হ্যাঁ, ক র ম, এগুলো আমি কি যোগ করছি? এখানে আমরা যোগ করে, ফলা যোগ করে নতুন একটি শব্দ তৈরি করেছি। ঠিক আছে? এটা হচ্ছে, এই 3টি হচ্ছে আমার প্রাথমিক যে স্টেপ, যে শব্দ গঠনের একদম বেসিক যেটা রুলস সেইটা। এবার আমরা চলে যাব সাধিত শব্দ গঠনের প্রক্রিয়াটা কি। আমরা নিচ থেকে যদি উপরের দিকে যাই, এখানে দুটো জিনিস তোমাদের খেয়াল করতে হবে। কি কি ভাবে শব্দ গঠন হয় এবং কোনটা শব্দের আগে বসে, কোনটা শব্দের পরে বসে, এই দুটো জিনিস আমরা এই চার্টের মাধ্যমে সার্কেল থেকে চেষ্টা করব দেখার। দেখো, নিচ থেকে উপরে যাব, আমরা বলেছি প্রথমেই রয়েছে মৌলিক শব্দ যোগে। মৌলিক শব্দ, আমরা যে প্রাথমিক ধারণাগুলো নিয়েছি, একটি বর্ণের সাথে একটি বর্ণ যোগ হচ্ছে, মৌলিক একটির সাথে আরেকটি যোগ হচ্ছে, শব্দ গঠন করছি। শব্দের শেষে বিভক্তি যোগে প্রথমে মনে রাখতে হবে যে বিভক্তি যখন আমি যোগ করি তখন আমার নতুন একটা শব্দ তৈরি হয়, এবং বিভক্তি আমাকে কোথায় যোগ করতে হবে? শব্দের শেষে আমাকে বিভক্তি যোগ করতে হবে। তাহলে প্রশ্নই করতে পারো, মিস বিভক্তিটা কি, তাই না? আমরা একটু পরেই স্লাইড ওয়াইজ প্রত্যেকটি বিষয়ের বিস্তারিতভাবে পড়বো। আগে আমরা এখানে সার্কেলটা বুঝে নিই। তারপরে দিয়েছি শব্দের আগে উপসর্গ যোগ করে, তার মানে নতুন একটি শব্দ তৈরি করার জন্য আমাকে উপসর্গ যোগ করতে হয়, এবং উপসর্গ যোগ করেও আমি নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। এবং উপসর্গ কোথায় যোগ হয়? শব্দের আগে যোগ হয়। ওকে? তারপরে রয়েছে শব্দের পরে প্রত্যয় যোগ করে, তার মানে প্রত্যয় যোগ করলেও নতুন শব্দ তৈরি হয়, এবং প্রত্যয় যোগ করতে হয় শব্দের শেষে বা পরে। তারপর রয়েছে সন্ধি, আমরা যখন সন্ধি করি নতুন নতুন শব্দ তৈরি হয় আমাদের, সমাসের সাহায্যে তৈরি হয়, এবং দ্বিরুক্ত শব্দের মাধ্যমে তৈরি হয়। আমাদের এখানে টোটাল রয়েছে 7টি পয়েন্ট। এই 7টি পয়েন্টই হচ্ছে আমাদের মূলত সাধিত শব্দ যে গঠন করি আমরা তার প্রক্রিয়া, নিয়ম বা রীতি, বা শব্দ গঠনের যেটি আমরা বলছি গঠন রীতি। ঠিক আছে? এখন আমরা প্রথমে দেখছি উপসর্গ যোগে শব্দ কিভাবে গঠিত হয়। আমি এর আগের ক্লাসগুলোতেও বলেছি তোমাদেরকে, আমি যখন কোনো চার্ট করছি সেখানে যে সিরিয়ালটা রয়েছে, সেই সিরিয়ালটা যদি তুমি মেনটেন না করে ক্রোনোলজিক্যালি স্তরে যদি তুমি বিন্যাস করতে নাও পারো তাহলেও চলবে, সেটা সমস্যা নেই। কিছু কিছু জায়গায় আছে যেগুলো আমাদেরকে অবশ্যই সিরিয়ালি লিখতে হয়, তাই না? যেমন 1 2 লিখলে তোমাকে সিরিয়ালি লিখতে হয়, কিন্তু আবার কিছু আছে যেটা সিরিয়ালি না লিখলেও আগে পিছে লিখলেও প্রবলেম হয় না। সো এই পয়েন্টগুলো সেই রকম।
প্রথমে আমি দিয়েছি উপসর্গ যোগে শব্দ গঠন। উপসর্গ যোগে শব্দ গঠনটা কি? আমরা বলেছি ধাতু বা শব্দের পূর্বে উপসর্গ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে। যেমন প্র যোগ হার, প্রহার, পরা যোগ জয়, পরাজয়। তাহলে বলেছি ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়, তাহলে আমার উপসর্গ এখানে কোনটা? পূর্বে আমি কি যোগ করেছি? প্র আর পরা। এই জয় আর হার এটা হচ্ছে আমার মূল শব্দ। এই শব্দের আগে আমি উপসর্গ যোগ করেছি প্র অথবা পরা, তাহলে আমার নতুন একটা হার থেকে প্রহার হয়ে গেল। হার হচ্ছে গলার নেকলেস আর প্রহার হচ্ছে মায়ের দেওয়া, তাই না? জয় মানে কি? জয় মানে আমি জিতেছি, বিজয় লাভ করেছি। তার সাথে আমি পরা যোগ করেছি, পুরো একটা নতুন শব্দ পরাজয় হয়ে গেল, যেখানে আমি হেরে গিয়েছি। ওকে, তাহলে এই যে আমি বললাম উপসর্গ যুক্ত করছি, তাহলে উপসর্গটা কি সেটা তো আগে আমাকে বুঝতে হবে, তাই না? উপসর্গ হচ্ছে যেসব অব্যয় কৃদন্ত বা নাম শব্দের পূর্বে যুক্ত হয়ে সেই শব্দগুলোর অর্থের প্রসার, সংকোচন বা নানাবিধ পরিবর্তন সাধন করে এবং একটি অর্থবোধক শব্দ গঠন করে, তাকে উপসর্গ বলে। কৃদন্ত মানে কি? কৃদন্ত মানে যেগুলো কাজের সাথে রিলেটেড, এমন অনেকগুলো শব্দ আছে আমাদের, সেইগুলো। আর নাম কি? কোনো কিছুর নামকে আমরা বলছি। তাহলে এই কৃদন্ত বা নাম শব্দের পূর্বে যখন আমি এই উপসর্গ যুক্ত করব, এবং উপসর্গ কি কাজ করে? তিনটা। হয় অর্থটাকে তোমার ছোট করবে, না হলে অর্থটাকে তোমার বাড়িয়ে দেবে, তা না হলে অর্থের পুরো পরিবর্তন করবে, করে নতুন একটি আমার অর্থবোধক শব্দ তৈরি করবে। সেগুলোই হচ্ছে আমার কি? উপসর্গ। তবে উপসর্গের একটা মজার ব্যাপার হচ্ছে উপসর্গ কিন্তু একা একা ব্যবহৃত হতে পারে না, কারণ সে যদি একা ব্যবহৃত হয় তাহলে সে কোনো অর্থ প্রকাশ করবে না। এবং আমি বলেছি শব্দ গঠনের প্রধান শর্তই হচ্ছে অবশ্যই আমার অর্থ থাকতে হবে। যেমন প্র আর পরা, হ্যাঁ, এরা কি স্বাধীনভাবে ব্যবহার যদি করি তাহলে তাদের কি কোনো অর্থ আসবে? আসবে না। সেই জন্য সবসময় তাকে কারো না কারোর সঙ্গে যোগ হতে হচ্ছে। এবং দেখো হারের সাথে প্র যোগ করায় প্রহার হয়ে গেল, অর্থটা পুরো পরিবর্তন হয়ে গেল। সুতরাং আমরা বলেছি উপসর্গের তিনটি কাজ, হয় বাড়াবে, না হলে কমিয়ে দিবে অর্থ, তা না হলে অর্থের পরিবর্তন করবে। এখন উপসর্গ কত রকম? 3 রকম। এটি সংস্কৃত উপসর্গ যেটি 20টি রয়েছে, আর একটি খাঁটি বাংলা উপসর্গ যেগুলো 21টি রয়েছে, আর কিছু বিদেশি উপসর্গ। এখন এটার ব্যাপারে আমাদের ডিটেলস বা বিস্তারিত এই অধ্যায়ে জানার কোনো প্রয়োজন নেই। আমরা শুধু এতটুকুই যদি মনে রাখতে পারি তাহলেই চলবে। যখন উপসর্গের চ্যাপ্টার আসবে তখন আমরা এইগুলো বিস্তারিতভাবে জানবো। 20টি উপসর্গ সংস্কৃত সেগুলো কি, বাংলা কোনগুলো সেগুলো তখন আমরা পড়বো। এখন এই অধ্যায়ের জন্য না জানলেও চলবে। দ্বিতীয় রয়েছে প্রত্যয় যোগে শব্দ গঠন। হ্যাঁ, ধাতু বা শব্দের শেষে দেখো উপসর্গ আগে যোগ হয় আর প্রত্যয় শেষে যুক্ত হয়। শেষে যুক্ত করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করি। একটি হচ্ছে কৃৎ প্রত্যয় যোগে, একটি হচ্ছে তদ্ধিত। এই কৃৎ প্রত্যয়েরই আরেকটা নাম কৃদন্ত, আর এই তদ্ধিতেরই আরেকটা নাম হচ্ছে নাম শব্দ। তার মানে ধাতুর পরে যে প্রত্যয়টা যোগ হবে এবং নতুন শব্দ তৈরি করবে তাকেই আমরা কৃৎ প্রত্যয় বলবো। মনে রাখার জন্য আমি সবসময় বলি, কিছু টেকনিক আমি ফলো করাই বা তোমাদেরকে বলি, এই টেকনিক অনুযায়ী মনে রাখলে মনে থাকে। হ্যাঁ, ধাতুর পরে যদি মনে না থাকে তুমি সিম্পলি মনে রাখতে পারো। কৃৎ প্রত্যয় হচ্ছে কাজের সাথে সম্পর্কিত যে শব্দগুলো সেগুলোকে আমরা কৃৎ প্রত্যয় বলবো। যেমন চল যোগ অন্ত, চলন্ত। এই চলন্ত কি? চলছে কিছু, তাই না? তাহলে এটা কাজের সাথে রিলেটেড। সুতরাং ধাতু আমার কোনটা? ধাতু হচ্ছে আমার চল। এরপরে আমি অন্ত যোগ করেছি, এই অন্তটাই হচ্ছে আমার প্রত্যয়। সুতরাং নতুন একটা শব্দ হয়ে গেছে, আমার কি হয়ে গেছে? চলন্ত। ঠিক তেমনি তদ্ধিত প্রত্যয় যুগে শব্দের পরে, তদ্ধিত মানে নাম, এই নাম শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হবে সেগুলোকে আমরা তদ্ধিত প্রত্যয় বলবো। যেমন ঢাকা যোগ আই সমান সমান ঢাকাই। তাহলে প্রত্যয়টা কি? প্রত্যয়টা হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি, হ্যাঁ, শব্দ বা ধাতুর শেষে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, সেগুলোকে আমরা প্রত্যয় বলি। শব্দের শেষে যখন যুক্ত হয় কি হয়? হাত যোগ উড়ি, উড়িটা হচ্ছে আমার প্রত্যয়, হাতুড়ি হয়ে গেল। আর ধাতুর শেষে যখন যুক্ত হয় তখন আমরা কি বলি? ক্রি।
ধাতু, আর তব্যটা হচ্ছে আমার প্রত্যয়, কর্তব্য। ঠিক চল যোগ অন্ত, চলটা হচ্ছে আমার ধাতু, অন্তটা হচ্ছে আমার প্রত্যয়, কি হয়ে গেল আমার চলন্ত। তৃতীয়ত রয়েছে সমাসের সাহায্যে শব্দ গঠন। সমাস সে সাহায্যে যখন আমি শব্দ গঠন করি তখন কিভাবে করি? এই প্রক্রিয়ায় দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়, মানে আমার দুটো বা তিনটা বা চারটা পদ মানে শব্দ থাকতে পারে, যেগুলো দু তিনটাকে আমি একটাতে শব্দে নিয়ে আসবো। অনেকটা এক কথায় প্রকাশের মতো, এক কথায় প্রকাশে অনেক বড় একটা লাইন থাকে, সেটাকে আমরা একটা শব্দে নিয়ে আসি না, সেই রকম অনেকটা। এটা মনে রাখার জন্য বলছি কিন্তু, যে সমাজটা কিরকম, অনেকটা এক কথায় প্রকাশের মতো, অনেক বড় একটা লাইন থাকবে, সেটাকে আমি একটা শব্দে পরিণত করব। যেমন সমাসে দেখো, মহৎ যে জন, হ্যাঁ আমি তাকে এক কথায় নিয়ে এসেছি, মহৎ জন। জায়া যোগ পতি, মানে স্বামী এবং স্ত্রীকে বোঝানো হচ্ছে এখানে দম্পতি। পতি হচ্ছে হাজবেন্ড, আর জায়া হচ্ছে ওয়াইফকে বোঝানো হয়। সুতরাং এই দুটো শব্দকে আমি একটা শব্দে নিয়ে আসলাম, সেটা হচ্ছে কি আমার দম্পতি। তাহলে নতুন একটা শব্দ হয়েছে আমার। আমি বলছি জায়া, তারও একটা আলাদা অর্থ আছে, পতি তারও আলাদা অর্থ আছে, কিন্তু দুটোকে মিলে আমি একটা নতুন শব্দ তৈরি করে ফেললাম, সেটা কি আমার দম্পতি। তাহলে সমাসটা কি? সমাসটা তো আগে বুঝতে হবে, তাই না? সমাসের কাজই হচ্ছে সংক্ষেপ করা, মিলন করা, একাধিক পদকে এক পদ করা, অনেকগুলো শব্দকে একটা পদে নিয়ে আসা, এবং অর্থ সম্বন্ধ আছে, অর্থ সম্বন্ধ থাকতে হবে। একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। সমাস দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। যেমন দেশের সেবা, দেশ সেবা। সমাসের যখন আমরা একটু বড় হব, যে চ্যাপ্টার আসবে, তখন সমাস সম্পর্কে আমাদের আরো অনেক অনেক আলোচনা আছে, অনেক রকম প্রকারভেদ আছে, কিভাবে কিভাবে কোনটা কিভাবে হবে, অনেক আলোচনা আছে, সেটা আমরা তখন পড়বো। ওকে, তারপরে বলেছি বিভক্তির সাহায্যে। বিভক্তি কি? শব্দের শেষে যোগ হবে। তোমাদেরকে বারবার মনে রাখতে হবে যে কতগুলো প্রক্রিয়াতে আমি শব্দ গঠন করি, এবং সেই প্রক্রিয়ার কোনটা শব্দের আগে বসে, কোনটা শব্দের পরে বসে। আমরা যে সার্কেলটা দিয়েছিলাম, গোল গোল একটা সার্কেল, সেখানে প্রত্যেকটা দেওয়া আছে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে। তাহলে বিভক্তি কোথায় বসবে? বিভক্তি বসবে শব্দের শেষে। শব্দের শেষে যোগ হবে। যেমন ধরো, আমি যখন বলছি করে, ছেলেটি কাজটি করে, দেখো প্রত্যেকটি, এই যে করে কথাটা বললাম, কর, এটাই হচ্ছে কিন্তু আমার মেইন। হ্যাঁ, তার সাথে আমি যোগ করেছি এ করে নতুন একটা শব্দ তৈরি করে ফেলেছি, করে হয়ে গেল আমার। ঠিক তেমনি রহিম যোগ এর, রহিমের। সুতরাং আমি কি করছি? বিভক্তি যোগ করে। এবং এই বিভক্তি যদি আমি যোগ না করি, তাহলে কিন্তু আমার বাক্যের অর্থ কোনোভাবেই পরিপূর্ণ হবে না। কিরকম দেখো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। হ্যাঁ, তাহলে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই যে আমি কথাটা বললাম, দেখো মা শিশুকে, আমি যদি কে যোগ না করতাম, ছাদে যোগ না বলতাম, হ্যাঁ, তাহলে কি হতো? মা শিশু চাঁদ দেখাচ্ছে। তাহলে কথাটা কি পরিষ্কার হতো? কথাটা আমি কি বলতে চাচ্ছি? হতো না। সুতরাং আমি এই যে অর্থ, বিভক্তির কাজই হচ্ছে প্রত্যেকটি পদের সাথে অন্বয় সাধন। অন্বয় মানে যোগ সাধন, যোগ সাধন মানে সম্পর্ক স্থাপন করার জন্য যে বর্ণ যুক্ত হবে, সেগুলো হচ্ছে আমার কি? বিভক্তি। এবং বিভক্তি অনেক রকম আছে, এবং সেটাও আমরা কারক বিভক্তি অধ্যায়ে গিয়ে আরো বিস্তারিত ভাবে পড়বো। এবং কি করে? ক্রিয়াপদের সাথে নাম পদেরই সম্পর্ক তৈরি করে, মানে কাজের সাথে নামের যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা তৈরি করার জন্যই আমার বিভক্তি যুক্ত করা হয়। তারপর দ্বিরুক্ত শব্দ, শব্দটা আমরা দেখি দ্বিরুক্ত। দ্বি মানে দুইবার, উক্ত মানে বলা, একটা জিনিসকে দুইবার বলা। আমাদের বাংলা ভাষায় অনেক শব্দ আছে যেগুলো আমরা কখনো একা বলি না, দুবার করেই বলতে হয়, ঠিক আছে? সেগুলোই হচ্ছে আমার দ্বিরুক্ত শব্দ। যখন আমি একবার বলি তখন একটা জিনিস, যখন দুবার বলি কিন্তু তখন আরেকটা অর্থ হয়ে যাচ্ছে। যেমন আমরা বলি না, সনসন করে বাতাস বইছে, তারপরে তাড়াতাড়ি আসো, হ্যাঁ মোটামুটি হয়েছে কাজটা। হুম,
এই যে ধরনের দুবার করে শব্দগুলো আমি ব্যবহার করেছি, এগুলাই হচ্ছে আমার অনুকার, সেটাই হচ্ছে আমার ধন্যাত্মক, সেটাই হচ্ছে আমার দ্বিরুক্ত। মানে যে শব্দগুলো আমার ধ্বনিত হচ্ছে, ডাবল করে ইউজ করছি, সেগুলাই হচ্ছে আমার কি করছে এবং অর্থটাকে বাড়িয়ে দিচ্ছে। দ্বিরুক্ত শব্দের কাজ কি? আমার শব্দের অর্থ বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, যেমন এখানে রোজ রোজ রোজ, হ্যাঁ রোজ ছেলেটি আসে, আর আমি বলি রোজ রোজ ছেলেটি আসে, তাহলে কি হচ্ছে? অর্থটাকে আমার বাড়িয়ে দিচ্ছে। তারপরে বলেছি সন্ধি। সন্ধি আমরা প্রথম টিউটোরিয়ালের জন্য খুব ভালো করে ক্লাসে পড়েছিলাম। পাশাপাশি দুটি বর্ণের একত্রীকরণের ফলে যে নতুন নতুন শব্দ গঠিত হবে, সেগুলো শব্দ গঠনের একটা প্রক্রিয়া। যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যা তার নতুন একটা শব্দ, বিদ্যা বললে আমরা নলেজকে বুঝি বা জ্ঞানকে বুঝি, আর আলয় মানে বাসস্থান, সেটাকে বুঝছি। এই দুটোকে আমি এক করে দিচ্ছি, কি হয়ে গেল? বিদ্যা লয় হয়ে গেল। আলয়টাকে আমি কি করেছি? আমার কার চিহ্নে নিয়ে এসেছি, তাই না? তার মানে সন্ধি কি? সন্ধির কাজই হচ্ছে মিলন। দুটো বর্ণ পরস্পর যখন সন্নিহিত হলে, সন্নিহিত মানে কাছাকাছি আসলে, তার যখন উচ্চারণের পরিবর্তন, ধ্বনির একটা পরিবর্তন ঘটে যায়, তখন তাকে আমরা সন্ধি বলবো। সন্ধির কাজ কি? নতুন শব্দ তৈরি করা, এবং আমার শব্দ ভান্ডার গুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তিন ভাবে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি সন্ধির মাধ্যমে: একটি স্বরসন্ধির মাধ্যমে, ব্যঞ্জন সন্ধির মাধ্যমে এবং বিসর্গ সন্ধির মাধ্যমে। স্বরসন্ধি কি? পরি যোগ কার, পরিষ্কার। ব্যঞ্জন সন্ধি হচ্ছে রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র। বিসর্গ সন্ধি অধ যোগ গতি, অধোগতি। বুঝতে পেরেছি আমরা সবাই? তার মানে আমি পর যোগ উপকার দুটোই আলাদা অর্থ, যখন আমি দুটোকে একসাথে বলছি তখন আমার কি হচ্ছে? ধ্বনির পরিবর্তন হয়ে যাচ্ছে, পর উপকার হয়ে যাচ্ছে। তার মানে পর একটি শব্দ, উপকার একটি শব্দ, এই দুটোকে যোগ করলে নতুন একটি শব্দ পর উপকার হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি আমরা এখানে? তাহলে শব্দটাকে কি করলাম? সংক্ষেপ করলাম। তাহলে সন্ধির সাহায্যেও আমরা শব্দ গঠন করতে পারি। আচ্ছা, এতটুকুই আমাদের অ্যাকচুয়ালি পড়াটা ছিল, এবং পুরোটাই যদি আমরা একসাথে সামারাইজেশন করে ফেলি, একসাথে যদি আমরা একটু রিভাইজ করি, তাহলে আমরা কোন কোন প্রসেসে দেখলাম যে আমরা শব্দ গঠন করতে পারবো। প্রথম প্রসেস কি বলেছি? আমরা ব্যঞ্জন বর্ণের সাথে কার যোগ করব। তারপরে দ্বিতীয়টি ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ মানে ফলা যোগ করব, সংক্ষিপ্ত রূপ। তৃতীয়ত সন্ধির সাহায্যে। চতুর্থত শব্দের শুরুতে আমি উপসর্গ যোগ করব। পঞ্চম, শব্দের শেষে আমি প্রত্যয় যোগ করব। তারপর সমাসের সাহায্যে করব। তারপর শব্দের শেষে আমি বিভক্তি যুক্ত করব, এবং পদের দ্বিরুক্তির সাহায্যেও আমি নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। আমরা বুঝতে পেরেছি, আশা করি আমরা সবাই খুব মন দিয়ে শুনেছি এবং আমরা পড়াটা বোঝার চেষ্টা করেছি। আমি তোমাদেরকে যেটা বাড়ির কাজ দিয়েছিলাম সেটা এই যে স্লাইড গুলো, এটাই তোমরা খুব ভালো করে পড়বে। আগামী ক্লাসে আমরা যেটা পড়বো এই অধ্যায়েরই 48 থেকে 52, হ্যাঁ এই পৃষ্ঠাটুকু পড়বো। তার আগে আমি 10 মার্কসের এই আজকে যে ক্লাসটা পড়েছি এই ক্লাস থেকে একটা এমসিকিউ টেস্ট নিব। আগামী ক্লাসে 48 থেকে 52 পৃষ্ঠা শুরু করার আগে 10 মার্কসের একটা এমসিকিউ টেস্ট, সেজন্য আলাদা করে বাড়ির কাজটা না দিয়ে আমি মুখেই বলে দিচ্ছি। এই স্লাইডটাই খুব ভালো করে আজকের মধ্যে পড়া শেষ করবে। তাহলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, প্রতিদিন অনলাইন ক্লাসগুলো করবে, সে অনুযায়ী পড়াগুলো চালিয়ে নেবে। এবং তোমাদের জুম অ্যাপ লাইভ যেগুলো আমরা ক্লাস করছি, ক্লাসগুলো শুরু করার আগে তোমার চেয়ার টেবিলে বসে বই খাতা খুলে রেখে তারপর ক্লাসগুলো শুরু করবে। তোমরা সবাই প্রস্তুতি নিয়েই জুম ক্লাসগুলো করবে সে আশা করছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবে।